Man muss her, essential English. Use of future simple. সম্মানিত পাঠক, ফিউচার সিম্পল টেন্সের ব্যবহার টু এক্সপ্রেস ফিউচার অ্যাক্টিভিটিস। টু এক্সপ্রেস ফিউচার অ্যাক্টিভিটিস অর্থাৎ ভবিষ্যৎ কার্যক্রম প্রকাশ করতে ফিউচার সিম্পল ব্যবহার হয়ে থাকে। উদাহরণ হিসেবে দুটো সেন্টেন্স দেওয়া আছে। আই ওয়ন্ট টেল দ্য ম্যাটার এনিওয়ান। আই ওয়ন্ট টেল আমি বলবো না, দ্য ম্যাটার ব্যাপারটি, এনিওয়ান কাউকে, অর্থাৎ আমি ব্যাপারটি কাউকে বলবো না। ফিউচার সিম্পল বোঝালো, ফিউচার আমি কাউকে ব্যাপারটি বলবো না। এরপর একটা কোয়েশ্চেন এবং আনসার দেওয়া আছে। হোয়াট ডু ইউ লাইক টু হ্যাভ, অর্থাৎ তুমি কি খেতে চাও বা কি পান করতে চাও। জবাব আইল হ্যাভ আ স্যান্ডউইচ, আমি একটা স্যান্ডউইচ খাবো। তাহলে আমি স্যান্ডউইচ খাবো, এটা ফিউচার বোঝালো, ফিউচারের সেন্টেন্স, ফিউচার একটি উদাহরণ। লক্ষ্য করুন এই দুটো সেন্টেন্সেই উইল দেওয়া আছে, একটা হচ্ছে উইল আর একটা হচ্ছে উইল নট ওন্ট, তার মানে উইল ব্যবহার করা হলো। আর আমরাও আমাদের সফটওয়্যার প্র্যাকটিসের সময় বা সফটওয়্যারে আমরা এই উইল দিয়েই স্ট্রাকচার বা আমাদের সফটওয়্যারটা পেয়েছিলাম, সেটা হচ্ছে আইল রাইট আ স্টোরি। আই উইল রাইট আ স্টোরি, এই উইল দিয়ে আমরা ফিউচার সিম্পলকে পেয়েছিলাম। প্রিয় পাঠক, এখানে ইংরেজি ভাষায় এই ফিউচার সিম্পলের জন্য মোট 3টি স্ট্রাকচার আছে। অর্থাৎ এই ফিউচার সিম্পল ভবিষ্যতে কিছু করব বলে যেই কথা আমরা বাংলায় বলি, এইরকম ইংলিশের জন্য ইংরেজিতে 3 ধরনের স্ট্রাকচার ব্যবহৃত হয়, অর্থাৎ 3টি স্ট্রাকচার আছে। আমরা 3টির মধ্যে শুধু একটি স্ট্রাকচার সফটওয়্যারে শিখেছিলাম, সেটা হচ্ছে আইল রাইট আ স্টোরি, অর্থাৎ উইল প্লাস ভার্ব। তো দেখুন 3টে স্ট্রাকচার নিচে দিয়ে দেওয়া আছে এখন, সেটা হচ্ছে আই উইল আইল, এরপর ডু, অর্থাৎ ডু বলতে আমরা সফটওয়্যারে রাইট ভার্ব পেয়েছিলাম, এখানে ডু ভার্ব ব্যবহার করা হয়েছে। আইল ডু আমি করব, অর্থাৎ আইল ডু আমাদের একটা স্ট্রাকচার আইল ডু, যেটা আমরা আগে থেকে জানতাম। এরপর আরেকটি স্ট্রাকচার আই এম গোয়িং টু ডু। দেখুন আই, তারপর অ্যাম, তারপর গোয়িং টু, তারপর ডু। এই স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ আই, তারপর হচ্ছে বি ভার্ব, অ্যাম হতে পারে, আয়ের সাথে অ্যাম, যদি এখানে হি হতো তাহলে ইজ হতো, বা ইউ হলে আর হতো, অর্থাৎ আয়ের পরে সাবজেক্টের পরে বি ভার্ব, তারপর গোয়িং টু। এই গোয়িং টু হচ্ছে স্ট্রাকচারের একটা পার্ট, এরপর হচ্ছে ডু অর্থাৎ মূল ভার্ব। তার মানে আমরা ফিউচার সিম্পলের জন্য দ্বিতীয় যে স্ট্রাকচারটা পেলাম সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস গোয়িং টু প্লাস ডু, অর্থাৎ আমরা সরাসরি স্ট্রাকচারটা পড়লে আই এম গোয়িং টু ডু, আই এম গোয়িং টু ডু, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্ট্রাকচার। এরপর আমাদের আরেকটি স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে আই এম ডুইং প্লাস ফিউচার টাইম, অর্থাৎ সাবজেক্ট, এরপর বি ভার্ব, এরপর ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল রূপ, এরপর ফিউচার টাইম থাকবে সাথে, অর্থাৎ আই এম ডুইং প্লাস ফিউচার টাইম। এটা হচ্ছে ফিউচার সিম্পলের জন্য আরেকটু স্ট্রাকচার। তাহলে আমরা ফিউচার সিম্পলের জন্য যেই 3টি মোট স্ট্রাকচার পেলাম সেগুলো হচ্ছে আইল ডু, আই এম গোয়িং টু ডু, আই এম ডুইং প্লাস ফিউচার টাইম। প্রিয় শিক্ষার্থী, এই লেসনটি আপনি হয়তো এই যে আমি কথা শুরু করলাম যেখান থেকে, প্রথম থেকেই ওয়ার্ড টু ওয়ার্ড বুঝবেন না, অর্থাৎ প্রত্যেকটা লাইন হয়তো আপনি প্রথম থেকেই বুঝবেন না, ওয়ার্ড টু ওয়ার্ড বুঝবেন না। তবে আপনার জন্য পরামর্শ থাকবে আপনি পুরো লেসনটা আগে শুনে শেষ করেন। শুধু এই লেসনটি নিয়ে এরপরে আরেকটি লেসন আছে, দেখুন কম্পেয়ার দ্য সিচুয়েশন, সিচুয়েশন 1 2 3, এরপরে আরেকটা লেসন আছে। এই দুটো লেসন আপনি শুনে কমপ্লিট করার পরে তারপর আপনি সিদ্ধান্তে আসবেন যে আপনি কি বুঝলেন নাকি বুঝলেন না, অর্থাৎ এই লেসনটাকে আপনার কাছে বোঝা গেল নাকি গেল না। অর্থাৎ শুরুতেই আপনি যে আমার সাথে আমি এখন কথা বলতে থাকবো, আপনি ওয়ার্ড টু ওয়ার্ড হয়তো না বুঝলে আপনি টেনশনে পড়তে হয়তো বুঝতেছি না কি বলা হচ্ছে, কিন্তু না আপনি শোনা শেষ করবেন, এরপর আপনি দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি ইংরেজি গ্রামারের একটি নির্দেশনা দেখুন,
আইল ডু এরপর ব্রাকেটে দেওয়া আছে ডোন্ট ইউজ উইল ব্যবহার করো না বা করবেন না। টু সেই বলতে হোয়াট ইউ হ্যাভ অলরেডি অ্যারেঞ্জড, আপনি যেটা ইতোমধ্যে আয়োজন সম্পন্ন করে ফেলেছেন। ওর ডিসাইডেড টু ডু, অথবা আয়োজন সম্পন্ন করেননি তবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ডিসাইডেড সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, টু ডু করতে। ইউজ ইট, ইট বলতে উইলকে বলা হয়েছে। ইউজ ইট মানে উইলকে ব্যবহার করেন বা উইল ব্যবহার করো। ওয়েন ইউ ডিসাইড টু ডু সামথিং, ওয়েন ইউ ডিসাইড যখন আপনি সিদ্ধান্ত নেন অথবা যখন তুমি সিদ্ধান্ত নেও, টু ডু সামথিং কিছু করার জন্য, অ্যাট দ্য টাইম অফ স্পিকিং কথা বলার সময়। অর্থাৎ এখানে বলা হলো আপনি কোনো কিছু করবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, ওই রকম বিষয়ে আবার সেটা জানানোর জন্য, অর্থাৎ সেই কথাটাই আবার বলার জন্য আপনি উইল ব্যবহার করবেন না, উইল ব্যবহারে নিষেধ আছে। অথবা আপনি সিদ্ধান্তই শুধু নেননি, একেবারে আয়োজন সম্পন্ন করে ফেলেছেন। যেই কাজটা আপনি করবেন বলে জানাচ্ছেন কাউকে, সেই ব্যাপারটা ইতোমধ্যে আয়োজন করে ফেলেছেন। এখন আয়োজন সম্পন্ন হয়েছে এরকম বিষয় অথবা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে এরকম বিষয়ে আপনি উইল ব্যবহার করবেন না, অর্থাৎ উইল ব্যবহারে নিষেধ আছে, ইংরেজি ভাষার নিয়মে নিষেধ আছে। এবার উদাহরণ দুটোর দিকে লক্ষ্য করুন। ও আই হ্যাভ ফরগটেন টু সুইচ দ্য লাইট অফ, আইল টার্ন ইট অফ নাও। ও হাই, আই ফরগটেন আমি ভুলে গিয়েছি, টু সুইচ দ্য লাইট অফ লাইটের সুইচটি অফ করতে। আইল টার্ন ইট অফ নাও আমি এটা এখন বন্ধ করব। দেখুন, কেউ একজন বিছানায় হয়তো গিয়েছে, শুয়ে পড়েছে, ঘুমোতে গিয়েছে, গিয়ে হঠাৎ মনে পড়লো বা লক্ষ্য করলো যে হায় আমি তো লাইটের সুইচটা অফ করি নাই, তাহলে আমি এখন লাইটটা অফ করে দেব। তাহলে দেখুন, তিনি যে লাইটটা এখন অফ করবেন এই সিদ্ধান্ত কিন্তু আগে থেকে ছিল না। মানে বিছানায় গেলেন বা ঘুমোতে গেলেন, গিয়ে হঠাৎ মনে পড়ে গেল যে হায় লাইট তো অফ করিনি, তাহলে লাইটটা আমি এখন অফ করবো। এই যে এখন সিদ্ধান্ত নিচ্ছে যে আমি লাইটটা এখন অফ করব, আর এই সিদ্ধান্ত নেওয়ার সময় আইল টার্ন ইট অফ নাও অর্থাৎ উইল ব্যবহার করলো। এর পরের উদাহরণটা দেখুন। ইটস রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। আইল টেক অ্যান আমব্রেলা উইথ মি, তাহলে আমি সাথে একটা ছাতা নিয়ে নেব। অর্থাৎ তিনি যে ছাতা নিয়ে বের হবেন এই সিদ্ধান্তটা আগে থেকেই হয়তো ছিল না। যখন জানলা দিয়ে দেখলেন অথবা দরজা খুলে দেখলেন যে বৃষ্টি হচ্ছে, তখনই সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি ছাতাটা নিয়ে নেব। অর্থাৎ ছাতা নিয়ে বের হওয়ার সিদ্ধান্তটা এখনই নিচ্ছেন, আর এখনই তিনি উইল ব্যবহার করতেছেন। এবার দ্বিতীয় স্ট্রাকচার, আই এম গোয়িং টু ডু, অর্থাৎ সাবজেক্ট, এরপরে বি ভার্ব, এরপর গোয়িং টু, তারপর ডু। ব্র্যাকেটে লেখা আছে ডিসাইডেড ফিউচার অ্যাকশন, অর্থাৎ এইরকম ফিউচার যেটা আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার উদাহরণের দিকে তাকান। কেউ একজন বলছে ইউ শার্ট ইজ ডার্টি, এবার আপনি জবাব দিলেন ইয়েস আই নো, হ্যাঁ আমি জানি। আই এম গোয়িং টু ক্লিন ইট, আমি এটা পরিষ্কার করব। অর্থাৎ কেউ একজন আপনাকে বলল যে আপনার শার্টটা তো ময়লা, আপনি শার্টটা যে ময়লা আগে থেকেই জানেন, অর্থাৎ আগেই আপনি দেখেছেন। এবার আপনি জবাব দিলেন আই নো, আমি জানি। আই এম গোয়িং টু ক্লিন ইট। এখন এই যে গোয়িং টু ক্লিন ইট, তার মানে কিন্তু আপনি এখন শার্টটা ধুইতে যাচ্ছেন, বিষয়টা এরকম না। মানে আপনি শার্টটা ধুইবেন, আর আপনি যদি শার্টটা এখন ধুইতেই যাচ্ছেন তাহলে তো লোকটা আপনাকে বলতো না যে আপনার শার্টটা ময়লা। আসলে তিনি আপনাকে জানাতে চাচ্ছেন আপনার শার্টটা ময়লা, আপনার শার্টটা ধুইতে হবে। আর তখনই আপনি যেহেতু আগে থেকে জানেন আর আপনি শার্টটা ময়লা আগে থেকে দেখেছেন যেহেতু আপনি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আমি এটা এখন আর গায়ে দেবো না, আমি এটা ধুয়ে গায়ে দেবো, অর্থাৎ আমি এটা ধুয়ে নেব, পরিষ্কার করব। আর যেহেতু আপনি জানেন সে কারণে আপনি জবাব দিলেন আই এম গোয়িং টু ক্লিন ইট। আর যদি ব্যাপারটা এরকম হতো যে আপনি শার্টটা আগে থেকে ময়লা এটা জানেন না, তাহলে লোকটা আপনাকে যখন বলল
যে আপনার শার্ট তো ময়লা, তখন আপনি তাহলে বলতেন, ও তাই নাকি শার্ট ময়লা, আচ্ছা তাহলে আমি এটা ধুয়ে নেব। তখন ইংলিশটা হতো আই উইল ক্লিন ইট, অর্থাৎ আই এম গোয়িং টু ক্লিন ইট তখন হতো না, তখন হতো আইল ক্লিন ইট। এবার দেখুন ব্র্যাকেটে লেখা আছে আই হ্যাভ ডিসাইডেড টু ক্লিন ইট বাট হ্যাভন্ট অ্যারেঞ্জ টু ক্লিন ইট, অর্থাৎ আমি শার্টটা ধুইব বলে সিদ্ধান্ত নিয়েছি, তবে এই ধোয়ার জন্য আয়োজন সম্পন্ন করিনি, অর্থাৎ আমি শার্টটাকে ওয়াশরুমে নিয়ে রাখি নাই অথবা সাবানের ব্যবস্থা করি নাই। অর্থাৎ আমি যে শার্টটা ধুবো এটা সিদ্ধান্ত পর্যায়ে আছে, সিদ্ধান্ত নেওয়া পর্যায়ে আছে। আর সিদ্ধান্ত নেওয়া পর্যায়ে থাকলে এরকম কিছু জানানোর জন্য সেখানে উইল ব্যবহার না করে ব্যবহার করতে হয় সাবজেক্ট প্লাস বি ভার্ব, তারপর গোয়িং টু, তারপর ডু, অর্থাৎ স্ট্রাকচার আই এম গোয়িং টু ডু। এবার পরের উদাহরণটা দেখুন, আই হ্যাভ ডিসাইডেড নট টু লিভ উইথ মাই আঙ্কেল এনি লঙ্গার। নেক্সট মান্থ আই এম গোয়িং টু লুক ফর মাই ওন ফ্ল্যাট। আই হ্যাভ ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়েছি, নট টু লিভ না থাকতে বা না থাকার, অর্থাৎ আমি না থাকার সিদ্ধান্ত নিয়েছি উইথ মাই আঙ্কেল আমার চাচার সাথে এনি লঙ্গার আর বেশি দিন নয়, অর্থাৎ আমি আর আমার চাচার সাথে আর বেশি দিন না থাকার সিদ্ধান্ত নিয়েছি। নেক্সট মান্থ পরবর্তী মাসে বা আগামী মাসে আই এম গোয়িং টু লুক ফর আমি খুঁজে নেব মাই ওন ফ্ল্যাট আমার নিজের ফ্ল্যাট, আমি নিজে একটা ফ্ল্যাট খুঁজে নেব, অর্থাৎ আমি এখানে ব্যবহার করলাম আই এম গোয়িং টু লুক ফর, আই উইল লুক ফর না, লুক ফর একটা ফ্রেজ মানে খোঁজা, তাহলে আই এম গোয়িং টু লুক ফর মানে আমি খুঁজবো। এখানে গোয়িং টু ব্যবহার করলাম এই কারণে, কারণ আমি ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমি চাচার সাথে আর থাকবো না, নিজে ফ্ল্যাট নেব। এখানে যদি আপনি সিদ্ধান্তটা আগে না নিয়ে হঠাৎ করে চিন্তা করতেন বা কেউ কারোর সাথে আলোচনা করতেন, আসলে আমার এখানে থাকতে একটু অসুবিধা হচ্ছে, তাহলে আমি একটা কাজ করি, আমি একটা ফ্ল্যাট খুঁজবো, তাহলে যদি সে ব্যাপারটা এরকম হতো যে এখনই আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, তখন হতো আই উইল লুক ফর মাই ওন ফ্ল্যাট। অর্থাৎ গোয়িং টু ব্যবহার না করে তখন উইল ব্যবহার হতো, বি গোয়িং টু ব্যবহার না করে উইল ব্যবহার করা হতো। এবার পরের স্ট্রাকচার অর্থাৎ শেষের স্ট্রাকচারটা আই এম ডুইং প্লাস ফিউচার টাইম, অর্থাৎ সাবজেক্ট প্লাস বি ভার্ব, তারপর ভার্ব প্লাস আইএনজি, তারপর সাথে একটা ফিউচার টাইম থাকবে। দেখুন ব্র্যাকেটে লেখা আছে অ্যারেঞ্জড ফিউচার অ্যাকশন, অর্থাৎ এইরকম ফিউচার, এইরকম সিচুয়েশনে এই সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ডুইং, অর্থাৎ আই এম ডুইং প্লাস ফিউচার স্ট্রাকচার ব্যবহার হবে যখন ব্যাপারটা আয়োজন সম্পন্ন করা হয়েছে, একেবারে সব কিছু আয়োজিত। এবার উদাহরণ দেখুন, কেউ একজন জিজ্ঞেস করছে হোয়াট টাইম আর ইউ মিটিং এমডি স্যার দিস ইভিনিং, হোয়াট টাইম আর ইউ মিটিং এমডি স্যার দিস ইভিনিং, হোয়াট টাইম কখন বা কোন সময়, আর ইউ মিটিং আপনি দেখা করবেন এমডি স্যারের সাথে বা ম্যানেজিং ডিরেক্টর স্যারের সাথে দিস ইভিনিং আজ সন্ধ্যায়, আজ সন্ধ্যায়। দেখুন দিস ইভিনিং মানে সামনে সন্ধ্যা আছে, এটা ফিউচার টাইম। আর ইউ মিটিং অর্থাৎ স্ট্রাকচার আই এম ডুইং অর্থাৎ প্রশ্ন হওয়ার কারণে আরটা আগে চলে আসছে, অ্যাম আই ডুইং হয়েছে আর কি, অর্থাৎ আর ইউ ডুইং। এখানে আর ইউ অর্থাৎ উইল ইউ মিট ব্যবহার হয় নাই, অথবা আর ইউ গোয়িং টু মিট হয় নাই, ব্যবহার হয়েছে আর ইউ মিটিং। কারণ হচ্ছে এমডি স্যারের সাথে যে আপনার একটা সাক্ষাৎ হবে এই বিষয়টা ইতিমধ্যে আয়োজন সম্পন্ন, কারণ এমডি স্যারকে জানানো হয়েছে, এমডি স্যার রাজি হয়েছে, টাইম দিয়েছেন। এখন যিনি প্রশ্ন করছেন তিনি শুধু জানতে চাচ্ছেন আসলে ব্যাপারটা তো ঘটবে বা আপনি তো দেখা করবেন, আসলে আমি টাইমটা জানতে চাচ্ছি, অর্থাৎ আয়োজিত বিষয়টাই তিনি কনফার্ম হতে চাচ্ছেন টাইমটা বিষয়ে। এবার পরের উদাহরণটা দেখুন, আই এম লিভিং ঢাকা ফর মাক্কা টুমোরো। আই এম লিভিং ঢাকা আমি ঢাকা ছেড়ে যাচ্ছি, ফর মাক্কার উদ্দেশ্যে, টুমোরো আগামীকালকে। আই হ্যাভ কালেক্টেড মাই প্লেন টিকিট আমি আমার বিমানের টিকিট সংগ্রহ করেছি। এখন টিকিট সংগ্রহ যেহেতু করা হয়েছে, সব আয়োজন সম্পন্ন, শুধু যাওয়াটুকু বাকি, এ কারণেই আই এম লিভিং হয়েছে, আই উইল লিভ হয়নি, আই উইল লিভ হয়নি। লক্ষ্য করুন আই এম লিভিং অর্থাৎ সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস আইএনজি, আই এম ডুইং, আর এখানে বসলো আই এম লিভিং, অর্থাৎ এর সাথে আছে ওই যে টুমোরো অর্থাৎ ফিউচার টাইম আছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো স্ট্রাকচারটা সাথে আছে ফিউচার টাইম, আর এটা দিয়ে ফিউচার সিম্পল বোঝানো হয়েছে। কেন? কারণ ব্যাপারটি আয়োজন সম্পন্ন, শুধু ঘটনাটা ঘটতে বাকি। তো যখন এরকম কোনো বিষয় আয়োজন সম্পন্ন করা হয়ে যায়, এরকম বিষয়ের যখন ঘোষণা দেওয়া হয়, কোনো জানানো হয় সেই বিষয়ে, আর সেখানে উইল ব্যবহার করা হয় না অথবা আই এম গোয়িং টু ডু ব্যবহার করা হয় না, সরাসরি
আই এম ডুইং প্লাস ফিউচার টাইম এই স্ট্রাকচার ব্যবহৃত হয়। অর্থাৎ আমাদের তিনটি স্ট্রাকচার, আই উইল ডু, আই এম গোয়িং টু ডু, আর আই এম ডুইং প্লাস ফিউচার টাইম, এই তিনটি স্ট্রাকচার তিনটি সিচুয়েশনে ব্যবহার হবে। আমরা সব সময় এই প্রত্যেকটা সিচুয়েশনে আমরা শুধু করব বলে, যেমন আমি যাব, আমি আগামীকাল মক্কা যাব, ঢাকা ছেড়ে মক্কার উদ্দেশ্যে যাব, বা আপনি কখন দেখা করবেন। তারপর আরও উদাহরণ যেগুলো আছে, যেমন আমি শার্টটা ধুইব, এরপর আমি নিজের ফ্ল্যাট খুঁজব। বাংলায় সব ক্ষেত্রে এই স্ট্রাকচার একই রকম, কিন্তু ইংলিশে তিন রকম, তিনটা সিচুয়েশনে তিন রকম। একটা হচ্ছে যেটার আয়োজন ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে, সেটা একটা। আর আরেকটা হচ্ছে আয়োজন সম্পন্ন হয়নি, শুধু সিদ্ধান্ত পর্যায়ে আছে, অর্থাৎ সিদ্ধান্ত নিয়ে যে কোনো কাজ এখনও হয়নি, সিদ্ধান্ত নেওয়া পর্যায়ে আছে, সেটার জন্য একটা। আর আরেকটা হচ্ছে আয়োজনও হয়নি, সিদ্ধান্ত নেওয়া হয়নি, মাত্র এই কথা বলার সময় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মাত্র, তখন আরেকটা। সুতরাং এই তিনটা সিচুয়েশনে তিন রকম, অর্থাৎ কথা বলার সিদ্ধান্ত নেওয়ার সময় হলে উইল, আর সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে আই এম গোয়িং টু ডু, আর সিদ্ধান্ত এবং আয়োজন সম্পন্ন হয়ে গেলে সেটা হচ্ছে আই এম ডুইং প্লাস ফিউচার টাইম। প্রিয় শিক্ষার্থী, আপনি এখন এই লেসনটা যতটুকুই বুঝেছেন, এবার পরের লেসনটা শুনুন, পরের অডিওটা শুনুন। ইনশাল্লাহ পরের অডিওটা শুনলে আপনার পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে।